বেটা, চেহারা এমন মলিন দেখাচ্ছে কেন? কোনো দুশ্চিন্তা? তোমার সাথে ঝগড়া করে যায়নি তো সালার? সায়দা আম্মা তার দিকে প্রথম দৃষ্টি ফেলেই প্রশ্ন করে করে তাকে অস্থির করে ফেলছেন। না না, কিছুই হয়নি, ব্যাস এমনি বাসায় একা ছিলাম, তাই হয়তো। সে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে ওনাকে নিশ্চিন্ত করার চেষ্টা করল। তিনি নিশ্চিন্ত হলেন না। ইমামা রুমে কাপড় চোপড় ব্যাগ রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকালো। তাকে সত্যি অনেক চিন্তিত দেখাচ্ছে। যে কেউ তার চেহারা খুব সহজেই পড়তে পারবে। পরবর্তী 10 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। মুচকি হেসে দীর্ঘশ্বাস নিয়ে চেহারার প্রতিক্রিয়া কোমল রেখে, কিন্তু অবশেষে বিরক্ত হয়ে সে হার মেনে নিল। জাহান্নামে যাক, চিন্তিত দেখাচ্ছে তো এখন আমি কি করব? আর কত হাসার চেষ্টা করব? বলেই সে বাইরে বেরিয়ে এলো। এখানে এসেও ঘুমানো কঠিন হয়ে পড়েছে। বিষণ্ণতা এখানেও আগের মতোই রয়ে গেছে। এমন চুপচাপ তো তুমি আগে কখনো থাকোনি বেটা, এখন কি হলো তোমার? সায়েদা আম্মা পুরোপুরি চিন্তিত হয়ে পড়লেন। এমনকি আজ ভোরে সালারের সাথে তার কথা হয়েছে। সালারের সাথে তুমি ভালো আছো তো? তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন। ইমামা ওনার মুখ দেখতে লাগলো। বিষণ্ণতা প্রচণ্ড জেগে বসেছে। বিষয় ভালো থাকার নয়, বিষয় এটাও নয় যে সে তার সাথে ভালো আছে কিনা, বিষয় কেবল তার সঙ্গে থাকার। ভালো কিংবা বিষণ্ণ যেমনই হোক, কিন্তু তার সঙ্গে যেন হয়। সাইদা আম্মাকে সে উত্তর করার পরিবর্তে প্রসঙ্গ পাল্টে ফেলল। এখানে দুদিন থেকে পুনরায় সে অস্থিরতা নিয়ে বাসায় ফিরে গেল। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে আমার ফিরে আসা অবধি তুমি সায়েদা আমার ওখানেই থাকবে। সে ফিরে আসতে সালার অবাক হলো। আচ্ছা, আমার ইচ্ছা। সে অন্য কিছু বলতে চেয়েছিল, কিন্তু জানে না এটা কেন বলল। ওকে, উত্তর শুনে সালার অবাক হলো। নিউ ইয়র্কে ওয়ার্কশপ শেষ করে 2 সপ্তাহের জন্য আমাকে কানাডা যেতে হবে। সালার তাকে পরবর্তী সংবাদ শোনালো। মানে কি? যে সহকর্মীর মন্ট্রিয়াল কনফারেন্স অংশগ্রহণ করার কথা ছিল, তার হঠাৎ মেডিকেলে ইমার্জেন্সি হয়ে গিয়েছে। হঠাৎ করেই আমাকে কনফারেন্সে যাওয়ার জন্য বলা হয়েছে, কারণ আমার কাছে ভিসাও রয়েছে, আমি কাছেও আছি। ইমামা যন্ত্রণায় বলতে পারল না আরও 2 সপ্তাহ বাইরে থাকার মানে হলো ঈদের 1 সপ্তাহ পর সে পাকিস্তান ফিরবে। হ্যালো? তার দীর্ঘ নীরবতায় সালার লাইন চেক করল। তার মানে ঈদের পর আসবে তুমি? নিজের গলা স্বাভাবিক রেখে সালারকে মনে করানোর চেষ্টা করলো ঈদ খুব কাছেই। হ্যাঁ, 1 সপ্তাহ উত্তর দিল। নিঃসন্দেহে আগে থেকে তারও খেয়াল আছে। আর আমি ঈদে কী করব? তার বুঝে আসছে না সালারের সাথে সে কী কথা বলবে। হতাশার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে সে। 1 সপ্তাহের অপেক্ষা 3 সপ্তাহে বদলে গিয়েছে। আরও 3 সপ্তাহ তাকে এই বাসায় একা থাকতে হবে। সালারের প্রতি তার রাগ হতে লাগলো। ঈদে তুমি ইসলামাবাদ চলে যাও। সালার বলল, না, আমি এখানেই থাকবো। সে অনর্থক যে করল। ঠিক আছে, এখানেই থেকো। সালার খুব সহজেই হার মেনে নিল। তোমাকে কেন পাঠাচ্ছে? পাঠাবে তো আগেই বলা উচিত ছিল না? আমার এখন অফিসের প্রতি রাগ হচ্ছে। কখনো কখনো ইমার্জেন্সি হয়ে যায়। এত অল্প সময়ের ভেতরে তারা অন্য কাউকে পাকিস্তান থেকে পাঠাতে পারবে না। আর নয়তো আমাকে কি আর পাঠাতো? সালার ব্যাখ্যা করল। তবু তুমি তাদের বলে দিতে আমি ব্যস্ত, পাকিস্তান এখন তোমার জন্য অনেক কাজ আছে। সালা হাসতে লাগলো। কিন্তু আমার তো কোনো কাজ নেই, আমি কি মিথ্যা বলতাম? আমার রাগ হলো। জীবনে কখনো মিথ্যা বলনি? নেভার। অফিসের কাজ কখনো বলিনি, প্রয়োজনই পড়েনি। সে শান্তভাবে বলল। ইমামা কিছুই বলতে পারল না। এক কাজ করো, তুমি ডাক্তার সাহেবের বাসায় চলে যাও। এতদিন একা থাকলে বিরক্ত হয়ে যাবে। না, আমি বিরক্ত হব না, আমার এখানে অনেক বড় কাজ আছে। সালারের কথা সে খানিক তেতে উঠল। তার কথার স্বর সালারকে চিন্তিত করে তুলল। সে এভাবে কখনই কথা বলেনি। তাছাড়া একটু আগেই তো সে অনেক উচ্ছ্বাসী ও চাঞ্চল্যকর হয়ে কথা বলল। এখন হুট করে কি হয়ে গেল? ইমামাকে সে জিজ্ঞেস করতে চাইল, কিন্তু আপাতত প্রসঙ্গ পাল্টানো উত্তম মনে করল। যে অনুভূতি এখন সে অনুভব করছে, এই অবস্থা বোঝানোর জন্য হতাশা একটু
অত্যন্ত তুচ্ছ শব্দ। সে অসম্ভব চিন্তিত ও ক্রোধিত হয়ে আছে। যাই হোক, 4 সপ্তাহের কথা বলে তো সে বাইরে যায়নি। ইমামা আগামী 30 দিনের প্রতিটি ঘন্টায় গুনতে লাগলো। আমিও এখন থেকে আর ইমেল করব না, আর না কল করব, নাই বা প্রশ্ন করব সে কবে আসবে আর কবে না। এলে আসুক, না এলে নাই, জাহান্নামে যাক। দোষ আমারই, বারবার তাকে আসার কথা না বললে সে এমন করতো না। রাতে বিছানায় শুয়ে শুয়ে প্রচণ্ড মন কষ্ট নিয়ে এই সমস্ত বিষয় তালিকা করতে লাগলো এখন থেকে কোন কোন বিষয়ে সালারের অবাধ্য করবে সে। বিছানায় শুয়ে ছাতির দিকে তাকিয়ে তাকিয়ে এখন তার তালিকা 255 পর্যন্ত লিপিবদ্ধ হয়েছে। হঠাৎ সে একদম বিছানা বরাবর ছাদের টিকটিকি দেখতে পেল। সে উঠে বসে পড়ল। একাকী বাসায়, তার উপর টিকটিকি। আপাতত এই পরিস্থিতিতে তার জন্য অত্যন্ত ভয়াবহ। টিকটিকি দেখতেই সে বিছানা ছেড়ে উঠে সোফায় চলে গেল। পুনরায় তার সালারের প্রতি রাগ হতে লাগলো। 2 সপ্তাহ আগে ছোট একটি টিকটিকি দেখা গিয়েছিল। সে তখন বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে উপন্যাস পড়ছিল। উপন্যাসটি তখন অসম্ভব উত্তেজনাময় পর্যায়ে। তখন সে আধশোয়া হয়ে পা গুটিয়ে বসেছিল। হঠাৎ তার দৃষ্টি ছাদে দৌড়াতে থাকা টিকটিকির ওপর গিয়ে পড়ে। সালার পাশের বিছানায় গভীর ঘুমে মগ্ন। সাধারণত ইমামা তাকে কখনো জাগায় না, কিন্তু এটি তার কাছে সাধারণ কোনো অবস্থা নয়। সে উপর হয়ে শুয়ে সালারের কাঁধে নাড়া দিল। সালার, সালার। সালার ঘুমের মধ্যে তার ডাক শুনে হকচকিয়ে গেল। কি হয়েছে? ওই উপরে দেখো, আমার বিছানার উপরে ছাদের টিকটিকি। ইমামা শ্বাসরুদ্ধ হয়ে বলল। সালার মধ্যে থাকে চোখ কচলে শুয়ে শুয়ে এক পলক ছাদের দিকে তাকালো, তারপর তাকালো ইমামার দিকে, তারপর আবার উল্টো হয়ে শুয়ে পড়ল। সালার! ইমামা পুনরায় তার কাঁধে ঝাঁকি দিল। সে ভেবেছিল সালার হয়তো ঘুমের ঘোরে টিকটিকি দেখতে পায়নি। দেখেছি আমি ইমামা, ঘুমাতে দাও। সে শুয়ে শুয়ে বিড়বিড় করল। দেখেছ তো, এর কিছু করো এখন। তার উদাসীনতায় ইমামার রাগ হলো। নিজেই চলে যাবে, তুমি লাইট অফ করে ঘুমিয়ে পড়ো। সে পুনরায় বিড়বিড় করল। আমি কিভাবে ঘুমাবো? ও আমার দিকে তাকিয়ে আছে। ইমামা অস্বস্তি বেড়ে গেল। লাইট অফ করে নাও, না সে তোমাকে দেখতে পাবে আর না তুমি তাকে। তার পরামর্শের চেয়ে তার অবজ্ঞার প্রতি ইমামার বেশি রাগ হলো। আমার জন্য তুমি একটা টিকটিকি মারতে পারবে না? রাতের 2:30 বাজে। আমি এখন টিকটিকি মারতে পারবো না। এর কথা ভুলে যাও। আমি ভুলতে পারবো না। এটা যদি পড়ে তাহলে সোজা আমার গায়ের উপরে পড়বে। ইমামা ছাদের দিকে তাকে অস্বাভাবিকভাবে বলল। ইয়ার, আমি তোমার বিছানায় চলে আসি, তুমি আমার বিছানায় এসে পড়ো। সারার পাশ করে বলতে বলতে তার পাশে চলে এলো। ইমামা তার আত্মত্যাগের চেয়ে তার সাহসিকতায় বেশি মুগ্ধ হলো। রুমের লাইট বন্ধ করে উপন্যাস হাতে নিয়ে সালারের বিছানার পাশে বাতি জ্বালিয়ে সেখানে বসে পড়ল। সালার ততক্ষণ উপর হয়ে শুয়ে শুয়ে ইমামার পাশের বাতি অফ করে দিল। নিজেকে খানিক নিরাপদ পেয়ে নিশ্চিন্ত মনে সে উপন্যাসে কয়েক লাইন পড়ে পুনরায় টিকটিকির দিকে তাকালো। সেটা যেন ওখানে একদম গেঁথে বসে আছে। ইমামা সালারের দিকে তাকালো। সে টিকটিকি বরাবর পুরোপুরি নিশ্চিন্তে শুয়ে আছে। সালার, তোমরা পুরুষেরা কত সাহসী। ইমামা পুরুষের প্রশংসা করা আবশ্যক মনে করল। সে সাথে বুদ্ধিমানও। প্রত্যুত্তরে সে সালারকে বিড়বিড় করতে শুনল। বুদ্ধিমান কিভাবে? ইমামা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে চমকালো। টিকটিকি পড়তো তোমার বিছানায়, কিন্তু দৌড়ে আসতো আমার বিছানায়। ওর মুখ আমার বিছানার দিকে। হাই তুলতে তুলতে ওভাবেই চোখ বন্ধ করে সোজা হতে হতে সালার বলল। ইমামা মাথা তুলে ছাদের দিকে তাকিয়ে এক ধরে বিছানার বাইরে চলে গেল। টিকটিকির মুখ সত্যি সালারের বিছানার দিকেই। তোমরা সব পুরুষেরা স্বার্থপর আর এরকম। ইমামা বেডরুম থেকে বেরিয়ে যেতে যেতে যত উঁচু গলায় বলা সম্ভব বলে চলল। সালার অবশেষে চোখ খুলল। সে তাকে বিরক্ত করছিল, কিন্তু সে এখন বুঝতে পারল যে বিরক্ত করার জন্য এটি হয়তো উপযুক্ত সময় ছিল না। 10 মিনিট পর টিকটিকি মেরে ফেলা সংবাদ শুনিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে লাউঞ্জ থেকে পুনরায় বেডরুমে নিয়ে এলো। এরপর কয়েকদিনই টিকটিকি ইমামার সামনে পড়েনি, আর আজ এটি আবার চলে এসেছে। নিশ্চয়ই সে মিথ্যে বলেছিল। টিকটিকি সে মানেনি।
এই অযৌক্তিক বিষয়টি এখন ইমামার কাছে রাগ করার আরও একটি কারণ হয়ে দাঁড়ালো। পরদিন সালারকে ফোনে সেই টিকটিকি ফিরে আসার কথা বলল। তুমি আমাকে মিথ্যে বলেছিলে, তুমি ওটা মেরে ফেলেছ। সুযোগ পেতেই সে সালারকে বলল, আমি সত্যি ওটা মেরে ফেলেছিলাম, এটা হয়তো অন্য কোনো টিকটিকি হবে। সালা উদাসীনভাবে বলল, না, এটা সেই টিকটিকি। ওটা তুমি মেরে ফেললে তখন তুমি আমাকে দেখাতে। ইমামা নিজের কথায় অটল। সালার মাথা ঘুরতে লাগলো। ইমামার কাছ থেকে সে এমন নির্বুদ্ধিতামূলক কথা প্রত্যাশা করছিল। তুমি যদি বলতে তাহলে আমি তোমাকে সেই মরার টিকটিকি দেখাতাম। সালার ধৈর্য দেখানোর চেষ্টা করলো। না, এটা সেটাই, আমি একে চিনি। এটা সেটাই হলে এতদিন এটা কোথায় ছিল? সালার একটা অযৌক্তিক বিষয়ে যুক্তি দেওয়ার চেষ্টা করলো। যেখানেই থাকুক আমি জানি না, কিন্তু তুমি তো এটাই চাইতে, আমি চিন্তিত হই। সালার অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘশ্বাস ফেলল। এই অপবাদের উত্তরে সে কী বলবে? ইমামার কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে এটা সে বুঝতে পারছে না। তুমি জানো যে টিকটিকি দেখে আমি ভয় পাই, তবু তুমি একে এখানে ছেড়ে গিয়েছো কারণ আমার প্রতি কোনো মায়া নেই তোমার। আমাকে অস্থির দেখে তুমি খুশি হও, সব কিছু তোমার কাছে দুষ্টমি মনে হয়। তার কোনো কথার কোনো আগামাথা নেই। সালার তার কথা শুনতে থাকলো। তুমি সবসময় আমার সাথে এমনটা করো, আর আমি জানি সারা জীবন তুমি এমনটাই করবে, কারণ তোমার কাছে শুধু তোমার নিজের গুরুত্ব পাচ্ছে, আর আমি তোমার ঘরের চাকরানি। তোমার যেখানে ইচ্ছে তুমি ঘুরে বেড়াও, আর আমি সবসময় কেনা গলমের মতো পাশে পড়ে থাকি। আমি সারাদিন কাজ করবো আর তুমি আমার জন্য একটা টিকটিকি মারতে পারবে না। এসব এলোমেলো কথা বলে ইমামা হেঁচকে তুলে কাঁদতে লাগলো। পুরো আলোচনায় বিষয়বস্তু কী ছিল? টিকটিকি না মারা, তার স্বার্থপরতা, বাসায় তার অনুপস্থিতি, অথবা বাসার সকল কাজ ইমামাকে একাই করতে হয়। তার বিষয় ঠিক কোনটি সালে বুঝতে পারল না। 5 মিনিট ধরে সে ধৈর্য সহকারে তার কান্না থামার অপেক্ষা করছে। অবশেষে তুফান থামতেই সে বলল, আই অ্যাম সরি, আমার ভুল হয়েছে। আমি ফুরকানকে বলে দিচ্ছি পরিচারিকাকে পাঠাতে, সে এসে টিকটিকি মেরে যাবে। আপাতত ক্ষমা প্রার্থনা ছাড়া এই পরিস্থিতি থেকে মুক্তি পাবার অন্য কোনো পথ সে খুঁজে পেল না। না, এখন আমি টিকটিকির সাথেই থাকবো, যাতে তুমি বুঝতে পারো কেমন লাগে। সে নাক ঘষতে ঘষতে তাকে বলল। সালার অনাকাঙ্ক্ষিত হাসি পেল। কাশি দিয়ে সে এটা আড়াল করলো। হেসে জ্বলন্ত আগুনে সে কেরোসিন ঢালতে চাচ্ছে না। কিন্তু আমার সমস্যা কী এটা সে বুঝতে পারছে না। ফুরকানের পরিচারিকাকে পরদিন সে টিকটিকি মেরে দিয়ে গেল, কিন্তু তারপরে ইমামার মনে কোনো অপরাধবোধ জাগ্রত হয়নি। তারপরের দিন রান্না করতে গিয়ে ছুরিতে তার হাত কেটে গেল। সিঙ্কের ট্যাপে নিচে আঙ্গুল ধরে তার সালারের কথা মনে পড়তে লাগলো। এটা কি হয়েছে? সালার সেদিন অফিস থেকে ফিরে লাঞ্চে পায়চারি করতে করতে ফোনে কথা বলছিল। ইমামা ডিনারের জন্য টেবিল সাজাচ্ছিল। কথা বলতে বলতে কিচেন কাউন্টারে থেকে বিনস খাচ্ছিল সে। ইমামা তখন ওখান থেকে ভাতের বাটি নিচ্ছিল। সালার তার হাত ফোলা দেখে ফোনে কথা শুনতে শুনতে অবচেতনে বলে উঠেছিল, কি হয়েছে এটা? ইমামা চমকে তার দৃষ্টির অনুসরণ করে নিজের হাতের দিকে তাকায়। কিছু না, রান্না করার সময় তেলে ছিটে পড়েছিল। ইমামা উদাসীনভাবে বলল। সালার ওভাবেই ফোনে কথা শুনতে শুনতে তার হাত ধরে দেখতে থাকলো। তারপর তার হাত ছেড়ে ওভাবেই ফোনে কথা বলতে বলতে লাঞ্চ থেকে গায়েব হয়ে গেল। পুনরায় যখন আসে, ইমামা তখন ফ্রিজ থেকে পানি বের করছে। ফোনে সে স্টক মার্কেটে কোনো একটা সমস্যা নিয়ে কথা বলতে বলতে ইমামা হাত ধরে কয়েক মুহূর্ত তাতে মলম লাগিয়ে দেয়। তারপর ওভাবেই পুনরায় চলে যায়। ইমামা নড়তে পারছে না। এত বছরের মধ্যে তার কোনো ক্ষতে লাগানো এটা প্রথম মলম ছিল। খাবার খেতে খেতে সালারের দৃষ্টি পুনরায় তার হাতের দিকে পড়ে। সে খানিক অভিমান ভরে বলে, তখনই কিছু লাগিয়ে নিলে এখন এমন ফুলে যেত না। এতে কোনো ব্যথা লাগেনি আমার, কিন্তু আমার লেগেছে সুইট হার্ট। ইমামা তার চোখে চোখ রেখে কোনো উত্তর করতে পারল না। সালারের বিশ্বাস সে ব্যথা পেয়েছিল, আর এই মলমের চেয়ে বেশি শীতলতা সে অনুভব করেছে তার কথা এই বাক্যটি শুনে। তার মানে ইমামা এখন এমন কেউ আছে তার হাতে
পাওয়া সামান্য ক্ষত যাকে কষ্ট দেয়, সে ব্যথার অনুভূতির সাথে যেন পুনরায় পরিচিত হচ্ছে। এতগুলো মাস পর আজ আবার হাত কাটলো, কিন্তু এখন জিজ্ঞেস করার মতো পাশে কেউ নেই। সে জিজ্ঞেস করার মানুষটি কথা তখন তার পুনরায় মনে পড়তে লাগলো। দ্বিতীয় সপ্তাহ শেষ হতে হতে ইমামা ছোট্টখাটো কথায় প্রচণ্ড রেগে যেতে থাকে। পরিচারিকার সাথে, মালির সাথে, তার বাসায় আগত ফোরকানের বাচ্চাদের সাথে এবং স্বয়ং সালারের সাথেও। ইমামা, কি হচ্ছে তোমার? সব কিছু ঠিক আছে তো? অবশেষে সালারকে সরাসরি প্রশ্ন করতে হলো। কি হবে আমার? তার প্রশ্নে সে প্রচণ্ড তেতে উঠল। সেটাই তো জিজ্ঞেস করছি, সালার অত্যন্ত ধৈর্য সহকারে বলল। কিছুই হচ্ছে না আমার। তাহলে তুমি? কথা বলতে বলতে সালার থেমে গেল। এটা বলা কঠিন যে সে তার সাথে কর্কশ ব্যবহার করছে। তাহলে আমি কি? সে চুপ হইতেই ইমামা প্রশ্ন করল। কিছু না, আমি এখন 2-3 দিন তোমাকে ফোন করতে পারবো না। কেন? সে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ল। এত কাজ যে তুমি কয়েক মিনিটের জন্য আমাকে কলও করতে পারবে না? আমি তোমাকে ইমেল করব, সময় পেলেও কল করব। সালার তাকে ধৈর্য ধরে বোঝাতে লাগলো। তাহলে ইমেলও করো না, এতে তোমার আর সময় বাঁচবে। ইমামা প্রচণ্ড অস্থির হয়ে কল কেটে দিল। সালারের প্রতি তার অনেক রাগ হচ্ছে। কয়েক মিনিট পর পুনরায় কল বাজতে লাগলো। সে কল রিসিভ করতে চাচ্ছিল না, কিন্তু তাকে রিসিভ করতে হলো। তুমি কল কেটে দিয়েছিলে? সালার হতবাক হয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ। কেন? যাতে তোমার সময় নষ্ট না হয়। আমি গতকাল একটি ম্যাগাজিনে পড়েছিলাম যেসব পুরুষ হীনমন্যতা ভোগে তারা তাদের স্ত্রীকে মিথ্যা ব্যস্ততার গল্প শোনাতে থাকে। সালার হতভম্ব হয়ে তার কথাটি শুনল, যাতে করে তার স্ত্রী মনে করে আমার স্বামী কতটা গুরুত্বপূর্ণ মানুষ, এই দুনিয়ায় তাকে ছাড়া চলবে না। সালার সে হতভম্বতার বাক্যের পরের অংশটুকু শুনল। এর ফলে তার আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। শেষ বাক্যটি বলে সে সালারকে প্রতিক্রিয়ার অপেক্ষা করতে লাগলো, কিন্তু সালার চুপ করে রইল। হ্যালো? এবার আশঙ্কা হলো কল হয়তো কেটে গিয়েছে। আমি শুনছি। ওই ম্যাগাজিনে শুধু এতটুকুই লেখা ছিল? সালারকে গম্ভীর মনে হচ্ছিল, কিন্তু বিষয়টা গম্ভীর নয়। হ্যাঁ। গুড। ডেন্টিস্টের কাছে গিয়েছিলে তুমি? সালার প্রসঙ্গ পাল্টালো। ইমামের বিরক্ত আরও বেড়ে গেল। সে এমনটা চাচ্ছে না, সে তর্ক করতে চাচ্ছে। 2 ঘন্টা পর সালার আগামী 2 সপ্তাহের প্রোগ্রামের তালিকা তাকে ইমেল করে দিল। সেটা পড়তে ইমামার 15 মিনিট লাগলো। এই ইমেল তাকে কোনো প্রেক্ষিতে পাঠানো হয়েছে সেটা বুঝতে পেরেছে। তা সত্ত্বেও ইমামা কোনো দুঃখ প্রকাশ করল না। তুমি ফোরকানের বাসায় ডিনারে যাওয়া বাদ দিয়ে দিয়েছো কেন? পরদিন ফোন করে সালার তাকে বলল। আমার ইচ্ছে। সে বলতে চাচ্ছিল ডিনার টেবিলে ফোরকান ও তার মেয়েকে দেখে তার কথা মনে পড়ে। এভাবে প্রতিদিন ডিনারের পর তার অস্থিরতা বেড়ে যায়, কিন্তু এসব সে বলতে পারল না। আমি জানি তুমি অনেক সাহসী, একাই থাকতে পারবে। ডিনার তো তোমার বাঁ হাতের খেল। তবু তাদের বাসায় গেলে উপন্যাস পড়া ছাড়াও এটিও তোমার একটা কাজ হতো। তাতে তোমার কি? সালার কথা শুনে সে বিরক্ত হলো। এই একখাচড়া মসজিদ বানিয়ে বসে থাকা বন্ধ করো। সালার গম্ভীর হলো। তুমি আমাকে নসিহত করার জন্য ফোন করেছো? সে বিরক্ত হলো। হ্যাঁ। তাহলে করতে থাকো, এতে তোমার উপর কোনো প্রভাব পড়বে না, এটাই বলতে চাচ্ছ তুমি? বাইরে গিয়ে তুমি আমার সাথে দুর্ব্যবহার শুরু করেছো। কি? সালারের মনে হলো সে হয়তো শুনতে ভুল করেছে। আমি এক কথা বারবার বলতে পারবো না, সে ঠান্ডা গলায় বলল। আমি দুর্ব্যবহার করছি তোমার সাথে? সালার অবিশ্বাস্যভাবে জিজ্ঞেস করলো। হ্যাঁ। উত্তর একদম নির্দ্বিধায় এলো। সালার অনাকাঙ্ক্ষিতভাবে দীর্ঘশ্বাস ফেলল। আমি যদি তোমাকে কোনো যুক্তির কথা বলে থাকি, এটা কি দুর্ব্যবহার হলো? এখন তুমি এটা বলতে চাচ্ছো যে আমি নির্বোধ? সালার মাথা ঘুরে গেল। আমি কখন বললাম তুমি নির্বোধ? তার মানে আমি মিথ্যা বলছি? আমি মিথ্যাবাদী? সালার অসহায়ভাবে হাসতে লাগলো। কি হয়েছে তোমার ইমামা? এখন বলো যে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। পানি পান করো। কেন পান করব? আচ্ছা, পান করো না। বসন্ত ঋতু কেমন লাগছে?
সে এখন প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করছে, কিন্তু ইমামের প্রতিক্রিয়া সে প্রচণ্ড হতভম্ব। গতকাল স্যালারির কথা মতো সে নৌসিনীর সাথে ফোর্টেস্ট ঘুরতে গিয়েছিল। হাঁটতে হাঁটতে নৌসিনী হঠাৎ তাকে জিজ্ঞেস করে, ইমামা, কোনো সমস্যা হয়েছে তোমার? ইমামা প্রচণ্ড চমকে যায়, তারপর মুচকি হাসার চেষ্টা করে। না। না তো, কেন? তাহলে এমন চুপচাপ কেন? না, আমি আমি কিছু ভাবছিলাম। স্যালারের সাথে কথা হয়তো তোমার? কোনো ঝগড়া হয়নি তো? না তো, প্রতিদিন কথা হয়। সে কষ্ট করে মুচকি হাসার চেষ্টা করে। ডিসপ্লেতে ঝোলানো একটি স্যুটের প্রতি নৌসিনকে মনোযোগী করে তাকে সে কীভাবে বলবে যে এখানে ঘুরতে ঘুরতে স্যালারের কথা পর্যন্ত মনে পড়ছে তার। ম্যাগাজিনে হীনমন্যতায় ভুক্তভোগী পুরুষদের ব্যাপারে কিছুই পড়েনি আজ, যারা তাদের স্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করে। পরদিন ফোনে কথা বলতে বলতে সালাদ তাকে উত্ত্যক্ত করল, আমার মন খারাপ হয়ে গেল। তুমি কি বলতে চাও যে এমন পুরুষ নেই? আমি অনর্থক কথা বলছি? আমি দুষ্টুমি করছি মামা। সে খানিক সতর্ক হলো। একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুমি দুষ্টুমি মনে করছো? কোনো গুরুত্বপূর্ণ বিষয়? ইমামা, ইদানিং তুমি কোন ম্যাগাজিন পড়ছো? সালার না বলে থাকতে পারল না। তা দিয়ে তুমি কি করবে? সে আরও উত্তেজিত হলো। তুমি আমাকে এসব ভুলভাল উদ্ধৃত শোনালে তো আমি জিজ্ঞেস করবই, তাই না? সারা না চাইতেও তার সাথে বিতর্ক করতে লাগলো। এখন প্রতিদিন এসব হচ্ছে। গত 4 দিন ধরে ফোনে কথা বলার শেষ প্রান্তে সে ক্ষমা চেয়ে ফোন রাখতে হচ্ছে। সে বুঝতে পারছে না ইমামার কি হয়েছে। আগেও সে রাগ করতো, কিন্তু এমন কথাই নয়। সালা যেহেতু তাকে বুঝতে পারছে না, তাহলে সে নিজেও হয়তো নিজেকে বুঝতে পারছে না। সে সারাদিন সালারের কথা ভেবে ভেবে বিষণ্ণ হয়ে থাকে, আর ফোনে কথা বলতে গিয়ে অকারণেই ঝগড়া করে। তার সাথে কথা বলতে গেলে ইমামা প্রচণ্ড রাগ ওঠে, কিন্তু কেন ওঠে এটা তার বোধগম্যের বাইরে। সে সারাদিন টিভি অন করে তার কলের অপেক্ষায় বসে থাকে, কিংবা পুরনো ইমেল পড়তে পড়তে নতুন ইমেলের প্রতীক্ষা করতে থাকে। কয়েক লাইনের ছোট ছোট ইমেল, যেগুলো সালাদ তার অবস্থা জিজ্ঞেস করে, সেগুলো অসংখ্যবার পড়ে। তারপর দীর্ঘ উত্তর লেখে। তার ইমেলের অপেক্ষা সারা রাত জেগে থাকে। তার জিনিসপত্র পরিষ্কার করে গোছাতে থাকে। তারপর সালারের সংগ্রহ থেকে চার্লিজ থরনের মুভি দেখতে থাকে। সত্যি, এটি অসহায়তার চূড়ান্ত রূপ। আগে যাকে সে সালারের সামনেও দেখতে পারত না, তার কাছে এখন এই অভিনেত্রীকেও খারাপ লাগা বন্ধ হয়ে গিয়েছে। প্রতিদিন খাওয়ার টেবিলে সে সালারের জন্য প্লেট সাজিয়ে রাখে। এটা যেন খাবার টেবিল নিজের একাকিত্ব দূর করার ব্যর্থ প্রচেষ্টা। ঈদ উপলক্ষে ইসলামাবাদ যাওয়ার আগ পর্যন্ত এই নীরবতা ও একাকিত্ব তাকে পরিপূর্ণভাবে অনুভূতি শূন্য করে দিল। ইসলামাবাদ থেকে ফিরে আসার পরও তার অস্বস্তি কাটল না। সালারের পুরো পরিবারের মধ্যে কেবল আম্মা ও ইসরা ঈদ উদযাপন করতে সেখানে এসেছিল। সালার তায়েবাকে ইমামার শপিং করিয়ে দেওয়ার জন্য বলেছিল। ইমামা অত্যন্ত বিষণ্ণ মনে ওনার সাথে চলে গিয়েছিল। ইসলামাবাদ গিয়ে এই প্রথম সে জানালার পাশে দাঁড়িয়ে তার পরিবারের সদস্যদের দেখার চেষ্টা পর্যন্ত করেনি। দিনের আগের মতোই সালারের কলে তার ঘুম ভাঙে। সালার তখন মন্ট্রিয়ালে শপিং শেষ করে হোটেলে ফিরছে। আজ কোন পোশাক পরছো? মোবারকবাদ জানিয়ে সালার তাকে প্রশ্ন করলো। তোমাকে বলে লাভ? ইমামা বিছানার ক্রাউনের সাথে হেলান দিতে দিতে বলল, আমি কল্পনা করতে চাচ্ছি তোমাকে দেখতে কেমন লাগছে। আমার সামনে কখনো তো তুমি আমার পোশাকের দিকে ভালো করে খেয়াল করনি। এখন ওখানে বসে কি কল্পনা করবে? ইমামা, আজকের দিনটা অন্তত আমরা কোনো বিতর্ক করব না। সালা যেন হস্তক্ষেপ করে আগত যুদ্ধ বন্ধের ঘোষণা করে দিল। আজও কি চাও তুমি? ফুল ও কেকের কথা তো আমি মাম্মিকে বলে দিয়েছি। আর কিছু লাগবে তোমার? সে অসম্ভব হতাশ হয়ে আছে। আমাকে তো মিস করছো না তুমি? সারা দুষ্টুমি করলো, কিন্তু সে যেন ইমামার ব্যথার রোগে চিমটি কেটে ফেললো। চোখে অশ্রুস্রোত তা বয়ে যেতে লাগলো।
জামাল আস্তিনের চোখ কচলে কচলে মোছার চেষ্টা করলো। সালার তার নীরবতার প্রতি লক্ষ্য না করে কথা বলতে থাকলো। কানাডায় একদিন আগে ঈদ হয়ে গিয়েছে। সালারকে ঈদের দিনে কনফারেন্সে অংশগ্রহণ করতে হয়েছে। তোমার ফ্লাইট কবে? সে চেষ্টা করলো কথা বলতে বলতে যেন তার গলা ধরে না আসে। তাহলে খুব লজ্জা পেয়ে যাবে যদি সালার বুঝে যায় যে সালার এখন তাকে ফ্লাইটের তারিখ বলছে। তুমি আমাকে জামার কালার বলনি। কথা বলতে বলতে সালারের মনে পড়ল, তুমি মাম্মির সাথে গিয়ে জামা কিনেছিলে? হ্যাঁ, ওনার সাথে গিয়ে। আজ যেটা পরবো ওটা হেজেল গ্রিন। হেজেল গ্রিন? সে আচমকা আটকালো। এমন তো চোখ হয়, চোখের কালার হয়। সব সময়ের মতো ইমামা তার সংশোধন করলো। ও, আজ আমি জেনিফারের চোখের দিকে খেয়াল করে তাকাবো। সালার তার কোনো সহকর্মীর নাম উল্লেখ করলো। কেন? তার চোখে আমি আমার স্ত্রীর জামার রং দেখতে পাবো। সালার গম্ভীর। ইমামা অনাকাঙ্ক্ষিত হাসতে লাগলো। ইমামা এখানে আসার পর আজ তুমি প্রথম হাসলে। সালার তার হাসি লক্ষ্য করলো। আর বিয়ের পর এত মাসের মধ্যে আজ প্রথমবার তুমি কালার শনাক্ত করতে পেরেছ, আর সেটাও কোনো নারীর চোখে। তোমার ঈর্ষা হচ্ছে? সালার হাসতে লাগলো। হ্যাঁ, এখন থেকে আমার করার মতো এই একই কাজই বাকি আছে। ইমামা হাস্যরসের ভঙ্গিতে বলল, তার মনে হচ্ছে না, নাকি হতে পারে না? সালার ভাবতে লাগলো। আর ইমামা কোনো উত্তর দিতে পারল না। তার নীরবতা সালারকে হাসালো। এখানে হাসার কি আছে? ইমামা বিরক্ত হলো। এমনি তোমার সুধারণা দেখে হাসছি। অন্তত তুমি আমাকে নিয়ে কোনো নারীর প্রতি ঈর্ষা করো না। সালার তাকে বিরক্ত করছিল। ইমামাও জানে তার ইশারা রিমসার প্রতি। তুমি আমাকে বলো কবে আসবে? ইমামা প্রসঙ্গ পাল্টানো উত্তম মনে করলো।